দর্শক, একুশের টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে ফ্যাক্ট চেকে আমরা বলবো যুদ্ধের সত্য মিথ্যা। যুদ্ধ মানেই হচ্ছে গুজব, যুদ্ধ মানেই হচ্ছে রক্ত, যুদ্ধ মানেই হচ্ছে হাহাকার। সেই গুজবের ডালপালা কত দূর যায়, কতটা সত্য, কতটা মিথ্যা, এটা নিয়ে আজকে আমাদের ফ্যাক্ট চেক। ফ্যাক্ট চেক আজকে রয়েছেন আমার ডান দিক থেকে অধ্যাপক এম শহীদুজ্জামান, তিনি আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক। তারপরে রয়েছেন সাকিব আলী, সাবেক কূটনীতিক। আপনাদের দুজনকে আমন্ত্রণ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, তিনি একজন সিকিউরিটি এক্সপার্ট। রয়েছেন রেদানুল ইসলাম অনলাইনে, তিনি ফ্যাক্ট চেকার, ফ্যাক্ট ওয়াচ। তো সবাই তো জানেন, এটা সবার জানা, সারা দুনিয়া জানে যে অপারেশন মিডনাইট হ্যামার, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে B-2 বোমারু বিমান দিয়ে। এটা আমরা জানবো আসলে এটা কী। এবং এরপরে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। একটি গুজব দেখি, সেখানে বলা হচ্ছে ইরান পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। সেই ভিডিওটি আমরা একটু দেখতে পারলে পরবর্তী আলোচনায় যেতে পারতাম। সেটি জি দেখি আমরা সেই। এই ভিডিওটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু অনেক ভাইরাল। তো আমরা নিজেরাও ফ্যাক্ট চেক করেছি, ফ্যাক্ট ওয়াচও সেটি করেছে। এটি হচ্ছে শিপস ওয়েল নামে একটি সাইট রয়েছে, যারা আসলে এই ধরনের AI থেকে বিভিন্ন ভিডিও তৈরি করেন এবং সেখান থেকেই এই ধরনের আসলে ভিডিও ছড়িয়ে যায়। আমরা শর্টলি একটু ফ্যাক্ট চেকারের কাছে যাব, তারপরে মূল আলোচনায়। আমার রেদওয়ানুল ইসলাম, আপনি শুনছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটি ভিডিও আমরা দেখালাম, কিন্তু আপনাদের ফ্যাক্ট ওয়াচে আমরা দেখেছি প্রচুর এরকম ভিডিও ছড়াচ্ছে। আপনি যদি সংক্ষেপে বলতেন কি ধরনের ভিডিও এবং কিভাবে ছড়াচ্ছে এগুলো। আমি আপনাকে শুনতে পাইনি ক্লিয়ার। শুনতে পাচ্ছেন? প্রশ্নটা কি আবার বলবেন প্লিজ? হ্যাঁ, আমরা তো একটি ভিডিও দেখিয়েছি যে একটি শিপ ওয়েল নামে একটি গ্রুপ রয়েছে, সেখান থেকে আপনার একটি ভিডিও যেটা AI দিয়ে তৈরি, যেটাকে বলা হচ্ছে জি। ইরান পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। তো আপনাদের ফ্যাক্ট ওয়াচেও দেখলাম যে অনেক ভিডিও এভাবে ছড়ানো হচ্ছে, ইউক্রেন যুদ্ধের ভিডিও, যেটাকে এখানকার যুদ্ধের ছবি হিসেবে দেখানো হচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? দুই একটা ভুয়া ভিডিওর কথা যদি বলতেন এবং কিভাবে ছড়ানো হচ্ছে সংক্ষেপে প্লিজ। আচ্ছা, এখানে যেটা হচ্ছে মানে এখন যুদ্ধটা কেবল মাঠে ময়দানে হয় না, অনলাইন স্পেয়ারেও হয়। এখন অনলাইন স্পেয়ারে যুদ্ধটা হচ্ছে আসলে নেটিজেনদের মধ্যে আর কি। এখানে এক পক্ষ আরেক পক্ষের উপরে নিজেদেরকে জয়ী দেখানোর জন্য এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি সহজলভ্য হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে দেখা যায় খুব সস্তা মানে খুব সস্তা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে এবং মানুষজন যে সেগুলো বিশ্বাসও করতেছে। আপনি যে এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখালেন, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই তৈরি। এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ছড়িয়েছে, যে দেখা যাচ্ছে যে ইরান থেকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন ভবন ধসে পড়তেছে, বিমানবন্দর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তারপরে ইসরায়েলি নাগরিকরা বা সেনারা ভিডিওতে এসে ক্ষমা চাচ্ছে যাতে ইরান আর হামলা না চালায়। মানে এআই সহজলভ্যতার কারণে মানে হচ্ছে ভিডিও বা এই ধরনের গুজবের মানে হারটা এখন আরো অনেক বেশি। প্রফেসর শাহিদুজ্জামান, যে আপনার যেটা আমি বললাম অপারেশন মিডনাইট হ্যামার, যেটা ধরেন ওদের ব্রিফিংয়েও বলছে যে অনেক সফল হয়েছে। তো আসলে বাস্তবে এখন কি ঘটছে? ওরা বলছে যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা, আবার আমরা নতুন বিমানের যুদ্ধ বিমানের কথা শুনছি, B-2 বোমারু বিমান। আসলে এর শক্তিমত্তা কত, আর আপনার বিশ্লেষণ কি বলছে? ইরান কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আসলে কি সেই পারমাণবিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালাতে পেরেছে? দেখেন, ধ্বংসযজ্ঞ চালানোটা সম্ভব, কিন্তু ওর ফলাফল কার্যকর কিনা সেটাই হচ্ছে আসল কথা। এখন বোমারু মেম্বার ফ্লাই করেছে, এটা সত্য কথা, অনেক উপর থেকে ফেলেছে, এটাও সত্য কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি ভার্টিক্যাল বম্বিং করতে হবে, একেবারে স্ট্রেইট পড়বে, স্ট্রেইট ওই গর্তে ঢুকবে। এইটা করাটা অসম্ভবের কাছাকাছি প্রায়। এই বোমা কখনো নিক্ষেপ করা হয় নাই। এই বাংকার বাস্টার্স এই প্রথম। কাজেই ইট ওয়াজ অনলি অ্যান এক্সপেরিমেন্ট, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। এখন ধরেন ওইখান থেকে যদি ওরা হরাইজন্টালি কাইট করে মেরে থাকে, তাইলে পাশে দিয়ে বের হয়ে যাবে। আর এটার
আমি একজন আর্মি ব্রিগেডিয়ারের কাছে কিছুক্ষণ আগে জেনে আসলাম যে এটা ইফেক্টিভলি 200 ফিট পর্যন্ত যায়, কিন্তু ইরানের যে ফ্যাসিলিটি সেটা আরও অনেক গভীরে, অন্তত প্রায় 800, 900, 1000 ফিট নিচে। কাজেই অ্যাটলিস্ট 3বার একই জায়গায় ফেলতে হবে, 100, 200, 200 এরকম মাত্রায়। কিন্তু যেটা সবচেয়ে পাওয়ারফুল বাস্তবতা হচ্ছে যে এটা অত্যন্ত অথেন্টিক সোর্সেস থেকে ইরান দাবি করেছে। ইরানের সম্পর্কে যারা জানে, যেমন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একজন ইকোনমিক্সের ফুয়াদ, লাস্ট নেমটা মনে করতে পারছি না, প্রফেসর ফুয়াদ সামথিং, ইনি আজকে সকালে বলেছেন যে এই ইরানের এই যে এনরিচড ইউরেনিয়ামের বেশিরভাগই তারা অলরেডি এই ফেসিলিটিসগুলো থেকে সরিয়ে অনেক দূরে নিয়ে গিয়েছে, খুব সম্ভবত পূর্ব ইরানে নিয়ে গেছে, এবং ওইখানে ইনঅ্যাক্সেসিবল মাউন্টেন্স, ঠিক পাকিস্তানের বালুচিস্তানের নেইবারিং যেখানে জালালাবাদ শহর, ওই যে তোরাবোরা মাউন্টেন্স, তোরাবোরা মাউন্টেন্সের কাছাকাছি একদম রিমোট এরিয়াতে এই এনরিচড ইউরেনিয়াম যদি নিয়ে যেয়ে থাকে, তাহলে আপনি চিন্তা করেন আপনার আইডিয়াতে যে এত আমেরিকানরা এত সিরিয়াসলি দাবি করছে। ট্রাম্পের অনুসারী আজকে সেক্রেটারি অফ ডিফেন্স দাবি করলো যে অ্যাবসলিউটলি ডিস্ট্রয়েড ইরানস ক্যাপাসিটি। কিন্তু আপনি কি ডিস্ট্রয় করলেন? আপনি ওই গর্ত বানালেন, ওই গর্তের মাটিটা, রক্সগুলো আপনি ডিস্ট্রয় করেছেন। ইভেন ফ্যাসিলিটির নিচেও যায় নাই, কারণ খুব সম্ভবত ইরান এইসব রিয়াক্টার্সগুলোকে বন্ধ করে রাখছে। এত নিচে রিয়াক্টর, এগুলো যদি বন্ধই করে রাখে তাহলে আপনি কি ক্ষতিটা করলেন সেটাই বিবেচ্য প্রশ্ন। এবং যেই কারণে আজকে ডিফেন্স সেক্রেটারি ওয়াজ সো সিরিয়াস যে জার্নালিস্টদের কোনো প্রশ্নই সে নেয় নাই, জি, তাড়াতাড়ি শেষ করে চলে গেছে। এবং এটাই প্রমাণ করে আগামী দিনগুলোয় পুরা মিথ্যাচার ইরানকে নিয়ে ধ্বংস করে দিয়েছে। এই মিথ্যাচারগুলো যখন বের হয়ে আসবে, আমার মনে হয় ট্রাম্পকে আবার ইমপিচ করা হবে। সাকিব আলী, আপনার কাছে আসবো। আমরা যেহেতু সামরিক বিশেষজ্ঞের কথা উঠলই, আমরা একটু মেজর এমদাদুল ইসলামের কাছে যেতে চাই। মেজর এমদাদুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনি তো শুনছিলেন প্রফেসর শাহিদুজ্জামানের কথা। আমি আরও একটু জানতে চাই যে আমরা শুনছি যে এ ধরনের বিমান, বোমারু বিমান শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে, এবং ওই যে পারমাণবিক স্থাপনা পাহাড়ের গভীরে, সেটা গভীরে যে হিট করতে হবে, আসলে হচ্ছেটা কি? কেননা নানা গুজব, নানা তথ্য, আপনিই যদি বলতেন আমাদেরকে। ধন্যবাদ। আসলে আমি প্রফেসর সাইদুজ্জামানের সাথে এখানে অনেকটা একমত একটা বিষয়ে। সেটা হচ্ছে যে বিশেষ করে ফ্রদো যেটা সেটাতে আপনার বলা হচ্ছে ওয়েস্টার্নদের অ্যাসেসমেন্ট বা পশ্চিমা যারা বিশেষজ্ঞ আছে তাদের অ্যাসেসমেন্ট হচ্ছে এটা 100 মিটার গভীরে, 100 মিটার মধ্যে 300 ফিট। আর এই যে বোমার কথা বলা হচ্ছে 300 ফিট, শুধু ফিট না, তার মধ্যে আবার তারা বলা হচ্ছে এখানে কনক্রিট, এবং এটা সো মানে হার্ড কনক্রিট এবং সিমেন্টেড, এগুলো বিভিন্ন লেয়ার আছে। তো শুধু 300 ফিট যাবে যদি এটা 200 ফিট পর্যন্ত এই যে যেটা বাংকার বাস্টার যেটা যেটা B-52 ড্রপ করে, একমাত্র B-52 এর এই ক্যাপাসিটি আছে 30,000 পাউন্ড, এটার ওয়েট হচ্ছে 30,000 পাউন্ড। এই বোমাটার 30,000 পাউন্ডকে এটা ক্যারি করে নিয়ে যেখানে ফেলবে, প্রফেসর সাইদুজ্জামান এই কথা বলছেন যে সেখানে একটা বোমা তাকে ওই তার টার্গেটে পৌঁছানোর কথা না। প্রথম বোমাটা যেই আপনি স্পেয়ার করবে, যেটা ঢুকবে, সেটার পরে দ্বিতীয় আরেকটা ফেলতে হবে, তৃতীয় আরেকটা ফেলতে হবে, আনটিল ইট রিচ দ্য টার্গেট। তো এখানে এখনো পর্যন্ত এটা তারা যেভাবে বলা হয়েছে যে সকালবেলা আজকে যেটা দেখলাম যে আফটার ড্রপিং দ্য বম্ব দে যে বাংকার বাস্টার, তাদের এয়ারক্রাফটগুলো আবার যা মানে যা সসম্মানে বা যে কোনো ক্ষতির মুখে না হয়ে তারা ইরানের আকাশ ছেড়ে চলে গেছে। তো সেটা তখন আর কোনো এখানে কেউ তাদের সিস্টেম আছে, তারা বাংকার বাস্টার যেটা ড্রপ করবে সেটা থেকে B-52 কিন্তু ফটোগ্রাফ ধারণ করার একটা ব্যবস্থা আছে, তার এফেক্টিভনেস, তার কতটুকু হচ্ছে বা কয়টা বম সেখানে তারা ড্রপ করছে। তো সেগুলো এখনো পর্যন্ত কিছু আমাদের সামনে আসেনি। তারও আগে আরেকটা জিনিস আসছে, IAEA যেটা অ্যাটমিক এনার্জি এজেন্সি আছে ইন্টারন্যাশনাল, তাদের বক্তব্য অনুযায়ী এবং ইরানি অ্যাটমিক এনার্জি কমিশন হুইচ ইজ মোর অথেন্টিক, তারা ওখানে কোনো ধরনের রেডিয়েশনের কোনো ধরনের আভাস পায়নি। যদি এখানে প্রফেসর সাইদুজ্জামান ভেরি রাইটলি সেড, যদি এখানে যদি হিট হতো
তাহলে সেখান থেকে একটা রেডিয়েশন, তারা কিন্তু এতক্ষণে রেডিয়েশন নিয়ে সারা পৃথিবীতে এখন হইচই রই রই পড়ে যেত রেডিয়েশন নিয়ে, কারণ চেরনোবিলের রেডিয়েশন সম্বন্ধে আমরা জানি। সেই রেডিয়েশন নিয়ে বিশ্বব্যাপী এক ধরনের শঙ্কা, এক ধরনের যারা এক্সপার্টিস আছে তারা কিন্তু এটা নিয়ে হইচই ফেলে দিত। তো সেখানে দেখা যাচ্ছে প্রেডো, তারপর নাতানস এবং ইস্পাহান তিনটাতে যে বমিং করা হয়েছে, কোনোখান থেকে কোনো রেডিয়েশনের খবর এই পর্যন্ত আমরা পাই নাই। আপনার ফ্যাক্ট ফাইন্ডার যিনি আছেন উনি রেডিয়েশনের কথাটা হয়তো সেখানে আনতে পারতেন। রেডিয়েশন কিন্তু হয় নাই কোথাও। রেডিয়েশন না হওয়া মানে হচ্ছে ইট ইজ নট হিটেড টু দ্য আপনার এনরিচ, যেই ওখানে যেগুলো জ্বালানি আছে, পারমাণবিক জ্বালানি যেগুলো, যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে যে তারা আর কোনো ধরনের ইয়ে করবে না, এনরিচ করবে না জ্বালানি সেখানে, সেগুলোর মধ্যে কোনোটার মধ্যে বা সেন্ট্রিফিউজ যেগুলো আছে সেখানে ছিল, যেগুলি থেকে হিট হলে পারমাণবিক যেটা বিকিরণ, যেটা সেই বিকিরণ এখনো পর্যন্ত না আমেরিকা, না ব্রিটেন, না ন্যাটো, অথবা এরা তো স্পেসিফিক্যালি বলেছে যে ইরানিয়ান অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা বলছে যে কোনো রেডিয়েশন এই পর্যন্ত সেখানে হয় নাই। এবং একই সাথে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি যে আছে, তাদের যে ডিজি আছেন, হি হ্যাজ গিভেন এন স্টেটমেন্ট, বলা হয়েছে যে এখানে ভয়ের কিছু নাই, কোন রেডিয়েশন হয় নাই। একই সাথে ইরানিরা যেটা বলেছেন, যেটা প্রফেসর সাইদুজ্জামান খুব রাইটলি বলেছেন, যে তারা এই আঘাতটা আসার আগেই তারা তাদের সেখান থেকে তারা দূরবর্তী অঞ্চলে তাদের জিনিসগুলো সরিয়ে ফেলেছে। অনেকে এমন ধারণা আছে যেটা রাশিয়া বা রাশিয়াতে রাশিয়ানরা নিয়ে যেতে পারে, কারণ ফ্রোডোর পুরো দায়িত্ব কিন্তু রাশিয়ানদের, এক্সপার্টিসরা, তারাই সেটা ডেভেলপ করছিল। তো সেখানে সেই ধরনের ঘটনা হতে পারে। আবার এমন এমন কেউ কেউ আছে, সেটা ফ্যাক্ট, আপনি যেহেতু ফ্যাক্ট ফাইন্ডিংসে আছেন, সেটা ফাইন্ডিংসে যেতে পারেন। তারা বলা হচ্ছে যে ইভেন কি নর্থ কোরিয়াতে তাদের সাম অ্যারেঞ্জমেন্ট ইজ দেয়ার, দে মে বি শিফটেড টু দেয়ার দ্যাট, ওখানে তাদের এই ধরনের কোনো কোনো পারমাণবিক স্থাপনা কিন্তু তারা, ইরানিরা হয়তো করে রেখেছে, সেখানেও তারা পার করিয়ে নিতে পারে। তো এইসব যে কারণ কয়েকদিন আগে, 2 দিন আগে চাইনিজ হিউজ দা আপনার কার্গো এয়ারক্রাফট সেখানে কিন্তু ল্যান্ড করেছে। সেটাকে ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সি বলেছিল যে ইরানকে তারা রিপ্লেনিশমেন্ট, তারা এখানে সাপ্লাই দিচ্ছে। হয়তো এমনও হতে পারে সেই সব কার্গো ফ্লাইটগুলোতে এইসব জিনিস কিন্তু সরিয়ে নিয়েছে। এটাও কিন্তু হয়তো আলটিমেটলি প্রফেসর সাইদুজ্জামান আরো একটা জিনিস বলেছেন যে হয়তো, কারণ বুশ যখন ইরাকে তার মিশন অ্যাকমপ্লিশ বলে বিরাট একটা বক্তৃতা দিয়েছিল তার সৈন্যবাহিনীর সামনে, পরে দেখা গেল অ্যাকমপ্লিশ তো না, ইরাক থেকে তাদেরকে ওখানে অনেকটা সম্মান হারানো অবস্থায় চলে যেতে হয়েছে। জি। এখন ট্রাম্প আজকে বলেছেন ইজ দ্য মোস্ট আপনার, বাট একটা জিনিস এখানে আমি একদম বলবো, এটা হচ্ছে একদম আপনার এপিক একটা হচ্ছে, মানে এটা দ্য লাইং এবং চিটিং উইথ এ কান্ট্রি, সভরেন কান্ট্রি। কারণ 13 তারিখ এবং 21 তারিখ এই দুটা ডেট কিন্তু একদম পৃথিবীর ইতিহাসে একদম মোনাফিকের, বা যেটাকে বলা হচ্ছে যে এটার যে আপনার দুটাতেই তারা ডিপ্লোমেসিকে তারা কবরস্থ করেছে। আন্তর্জাতিক যে ডিপ্লোমেসি সেটাকে কবরস্থ করা হয়েছে। এখন হিটেড হয়েছে কি হয় নাই, হয়তো এটা আগামীকাল আজকের ভিতরে, আমরা সেই তবে এই কূটনীতির পর্যন্ত জায়গায়, যেহেতু বিকিরণ হয় আমরা নাই, সেই কূটনীতির তার মানে জায়গায় এখনো সাকিব হিটেড আলী, হয়নি। সাকিব আলী, আপনার কাছে আমরা যেতে চাই যে এখানে একটা মিথ্যা মিথ্যা বড় একটা বেসাতি হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে। তাহলে টার্গেটটি কি ডোনাল্ড ট্রাম্পের? প্রথম বলা হচ্ছিল পারমাণবিক স্থাপনাকে, পারমাণবিক তারা যেহেতু অর্জন করতে না পারে, এই চুক্তিটা, এই অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, কিন্তু তাহলে টার্গেটটা কি এবং এই যুদ্ধে কতগুলো পক্ষ হবে? এটা কি বলা হচ্ছে রাশিয়া থেকে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আমাদের মনে হয় প্রথমে যেটা ভাবা উচিত, আমি কূটনীতিক হিসেবে দেখব, যে এটা হচ্ছে টু স্ট্রং মেন। একজন হচ্ছে নেতানিয়াহু এবং আরেকজন হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প। তারা দুইজনেই কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থ দিয়ে চলেন এবং তাদের রেসপেক্টিভ যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে তার উপরে তারা, উনাদের আপনার আধিপত্য অনেকটা চূড়ান্ত। আপনি জানেন যে কত বছর ধরে মানে আমাদের বিবি নেতানিয়াহু পাওয়ারে আছেন। আপনি জানেন যে ইয়ের ব্যাপার, তো উনারা দুজনেই সেই জন্য একটা যুদ্ধে জড়িয়েছেন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নেতানিয়াহু যেভাবে আক্রমণ করেছেন ইরানকে, এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প যেভাবে যোগ দিলেন, এটা তো আসলে একটা ইল্লিগাল যুদ্ধ প্রথমত। কারণ হচ্ছে যে ইরান কিন্তু জাতিসংঘের নিয়ম অনুযায়ী, আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের কিন্তু গবেষণা করার অধিকার আছে পারমাণবিক। সেটাতে তাদের এনপিটির আন্ডারে থাকতে হবে, সেখানে IAEA এর ইন্সপেকশন হবে। এগুলো কিন্তু ইরান সবই মেনে চলেছে। সেই মেনে চলার পরেও
এই মনে রাখতে হবে যে IAEA বলেছে যে কখনোই বলে নাই যে তারা ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম তৈরি করছে। এমনকি আমেরিকার যেটা ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর টুলসি গ্যাবার্ড তিনিও বোধহয় মার্চ মাসে বলেছেন যে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তাদের মতামত হচ্ছে বা মানে কনসিডার্ড ওপিনিয়ন যে ওরা কোনো অস্ত্র ওনারা তৈরি করছেন না ইরান। এই অবস্থায় তাহলে আপনি কিভাবে একটা দেশকে আক্রমণ করেন? এটার জন্য প্রথমত এটা হচ্ছে কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আর দ্বিতীয়ত উনি ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন সেটা উনার ডোমেস্টিক কনস্টিটিউশনেরও লঙ্ঘন বলে কিন্তু অনেকে বলছেন, বিশেষ করে উনার রাজনৈতিক বিরোধীরা। তো সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু মেইন ব্যাপারটা হলো যে একটা যুদ্ধ শুরু হলো, যে যুদ্ধ কিন্তু আসলে ওনারা অন্যায়ের দিকে আছেন, বেআইনি দিকে আছেন প্রথমত। এখন আপনি আমাকে আরেকটা কি বলেছিলেন মানে সেটা কয়টি পক্ষ হতে পারে এখানে? কয়েকটি পক্ষ হতে পারে। প্রধানত যেটা হয়েছে আমরা যদি ইয়ের থেকে দেখি, ইউক্রেন থেকে দেখি, যে এমনিতেই কিন্তু রাশিয়া এবং আমেরিকা দুই ভাগে বিভক্ত হয়ে আছে। রাশিয়ার দিকে কিন্তু ছিল হচ্ছে গিয়ে চীন, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে আপনি যদি স্বাভাবিকভাবেই চিন্তা করেন যে বর্তমানে একটি রাষ্ট্রকেই যুক্তরাষ্ট্র মনে করে যে তাদের পিয়ার কম্পিটিটর অর্থাৎ প্রতিদ্বন্দ্বী, সেটা হচ্ছে চীন, গণচীন। এবং তাহলে গণচীন এবং রাশিয়া একদিকে, এবং তার সাথে মধ্যপ্রাচ্যের একমাত্র রাষ্ট্র যে মুসলিম রাষ্ট্র যেটা যুক্তরাষ্ট্রের সরাসরি প্রত্যক্ষ বিরোধিতা করত, সেটা হচ্ছে ইরান। সেই ইরানও হচ্ছে তাদের পক্ষে। আপনি জানেন যে ব্রিক্স এটারই একটা বহিঃপ্রকাশ, অর্থনৈতিক বহিঃপ্রকাশ। তো সুতরাং আমি যেটুকু বুঝি যে এখানে এখন বিষয়টা হচ্ছে যে একদিকে তো আছে, একদিকে তো যুক্তরাষ্ট্র, ইসরায়েল। আমরা জানি যে জার্মান যিনি চ্যান্সেলর তিনি ইতিমধ্যেই এটার প্রশংসা করেছেন, যুক্তরাষ্ট্রের যে আক্রমণ, ইরানকে আক্রমণ, সেটার পক্ষে সমর্থন দিয়েছেন। এবং কিয়ার স্টারমার যিনি ইউকের, তিনিও সমর্থন দিয়েছেন। ম্যাক্রন দেন নাই বোধহয়, ম্যাক্রন বোধহয় আছে। আপনি জানেন যে ফ্রান্স তো একটু আলাদা করে রাখে নিজেকে। সুতরাং উনারা পশ্চিমা বিশ্ব উনার পক্ষে থাকবে বলে আমি মনে করি, যুক্তরাষ্ট্রের। যদিও এটা কিন্তু একটা বেআইনি যুদ্ধ, অন্তত প্রথমত দেখা যাচ্ছে। পরে কি হয় আমরা জানি না, কারণ এটা যদি বাড়ে আমি মনে করি এটার একটা পরিবর্তন হবে। তা আমরা সেই পরিণতিও জানবো, সেটার জন্য আমরা আলোচনায় ফিরবো আবার। তার আগে নিচ্ছি দর্শক একটা বিরতি, ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম, আমি হারুন রশিদ। আমরা যে গুজব এবং যুদ্ধের পরিণতি, যুদ্ধের অবস্থা কোন দিক যেতে পারে সেটি নিয়ে আলোচনা করছিলাম। তবে আর একটা ভিডিও আমি দেখব, একটু বলে নেই। সেটি হচ্ছে এই যে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে এখন একটি ভিডিও ছড়ানো হচ্ছে যে ফোর্দ এলাকা যেখানে পারমাণবিক স্থাপনা, সেখানে কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, তার একটি ভিডিও এখন চালানো হচ্ছে। আসলে এই ভিডিওটি ইউক্রেন যুদ্ধের, আমরা সেই ভিডিওটি দেখি, এবং এই যে অপপ্রচার যে সেটি হচ্ছে এই যুদ্ধের একটি অংশ। আমরা সেই ভিডিওটি দেখি, তাহলে দেখতে পাবেন কিভাবে অন্য জায়গার ছবিকে, ভিডিওকে আর এক জায়গার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। Смотри, идет сюда. Вот, видели эту волну? Просто жесть. জি, এই ভিডিওটি মূলত 29 সেকেন্ডের, এবং এটি হচ্ছে 2024 সালের একটি ভিডিও, যেটা ইউক্রেন যুদ্ধের সময় এবং ইউক্রেন এবং রাশিয়ার ভিতরের একটি ভিডিও। এটি এখন যেটা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের ফোর্দর অবস্থা দাবিতে এই প্রচারিত ভিডিও। তো আমরা একটু ফ্যাক্ট চেকার রিদওয়ানের কাছে একটু যাই। আপনি শুনতে পাচ্ছেন তো? রিদওয়ান শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, শুনতে পাচ্ছেন না? আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, রেদওয়ান শুনতে পাচ্ছেন তো? আমরা একটু মেজর ইমদাদুল ইসলামের কাছে যাই। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। তো আপনি তো ভিডিওটি দেখছেন কিনা আমি জানি না, যে এটা হচ্ছে, জি আমি দেখেছি। এই ধরনের যুদ্ধের কৌশল কিনা আমরা ইরাক যুদ্ধের সময় দেখেছি, যে এই যে ভিডিওটি চালানো হচ্ছে এটি একটু ভুয়া ভিডিও, অর্থাৎ
ভিডিওটি ঠিক রয়েছে 24 সালের, এটি ফোর্দ এলাকার নয়, কেন এটি করা হচ্ছে? আপনি দেখুন, এখানে সাই ওয়ারফেয়ার বলে একটা যুদ্ধের পাশাপাশি একটা সাই ওয়ারফেয়ার শব্দটা চালু হয়েছে এই জন্যই যে যেমন আসল যুদ্ধের সাথে একটা সাই ওয়ারফেয়ার চলে, যে প্রপাগান্ডা চালানো, কে বেশি এখন কত বেশি ধ্বংসলীলা চালু করতে পেরেছে বা পরিচালনা করতে পেরেছে। তবে এখানে একটা কথা আমি একটু আগেই আপনার ওখানে বলছিলাম কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে আপনার দ্য ইন্টারভেনশন, কফি আনানের একটা বই দ্য ইন্টারভেনশন। তো সেখানে একটা ওয়ার্ড আমার এত পছন্দ হয়েছে, দ্য অ্যামাউন্ট অফ হিট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা জেনারেটেড, the same amount of light they failed to just spread over the world. পৃথিবীতে যেই পরিমাণ তো তারা হিট, মিথ্যাচার বা যে ধরনের বোমাবাজি, যে ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, সাপোর্ট করছে, সেটা দিয়ে তারা হিট পৃথিবীব্যাপী তারা হয়তো জেনারেট করছে, কিন্তু কোনো আলো ছড়াতে তারা পারছে না। আর এই সব জিনিসগুলো যেগুলো হচ্ছে ছড়ানো, এই যে গুজব ছড়ানো, বাট বাস্তবতা হচ্ছে একটাই, সেটা হচ্ছে নোয়াম চমস্কি বলতেছিলেন যে কেন গ্রিক সভ্যতা কিসের পতন হয়েছে, কবরস্থ হয়েছে, রোমান সভ্যতা কেন, রোমান সাম্রাজ্য কেন কবরস্থ হয়েছে? অন্যায়, অবিচার এবং মিথ্যাচারের জন্য। এই অন্যায়, অত্যাচার এবং মিথ্যাচারের উপর ভর করে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন আমেরিকান সাম্রাজ্যকে অনেক দূর নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু পৃথিবীর সাধারণ মানুষ, এই যে একটু আগেই বলছিলেন আমাদের আলোচক যে এখানে স্টার সাপোর্ট দিয়েছেন, জার্মান চ্যান্সেলর সাপোর্ট দিয়েছেন, বা এই সাপোর্ট দিয়েছেন ইভেন কি জাপানের, বাট পাশাপাশি আবার অন্য দিক থেকে অন্য সাপোর্ট আসবে। বাট আসল সত্য হচ্ছে এখানে যে একটা অন্যায়কে পৃথিবী ধারণ করে নিচ্ছে, পৃথিবীর ইতিহাসে একটা অন্যায়, কলঙ্ক, অন্ধকারাচ্ছন্ন একটা ইতিহাস রচিত হচ্ছে, যেটা আগামী প্রজন্মের মানুষরা লজ্জা পাবে এই প্রজন্মের আমেরিকান মানুষদের বা প্রেসিডেন্টকে চিন্তা করার জন্য, ইসরায়েলকে চিন্তা করার জন্য, যেখানে আজকেও 200 খাদ্য সংগ্রহকারী মানুষকে হত্যাকাণ্ডের শিকারও পরিণত করেছে। সেটার ব্যাপারে বিশ্ব কোনো নিস্তব্ধ, নীরব। সেটা তো আর এখানে কোনো সাই ওয়ারফেয়ার নয়, এটা বাস্তব, এটা হত্যাকাণ্ডের শিকারে পরিণত হচ্ছে। এই যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ব্রিটিশরা বলে সবচেয়ে সিভিলাইজড নেশন, বাট পৃথিবীতে যত অনাচার সৃষ্টি করেছে ব্রিটিশরাই ম্যাক্সিমাম। এই যে আপনি যদি আফ্রিকাতে যেতেন তাহলে দেখতেন যে ফ্রান্সরা কি ধরনের ওখানে কলোনাইজ করেছে মানুষকে, কি অন্যায়ের শিকারে পরিণত করেছে। আজকে সেগুলির কথা কোনো ধরনের নাই। এই যে গাজাতে সভ্য মানুষের সামনে যে বর্বরতা, যে অসভ্যামি, যে অনাচার, অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে কোনো বিবৃতি নাই, কোনো একটা বিবৃতি নাই। এর মধ্যেও গাজায় কিন্তু হত্যাকাণ্ড চলছে। জি, সে হত্যাকাণ্ড চলছে। আজকেও 200 মানুষকে, 70টা বাচ্চাকে গত পরশুদিন হত্যাকাণ্ডের শিকারে পরিণত করা হয়েছে, এবং এই বাচ্চারা একটা কাঁধের উপর একজন চড়তেছে সামান্য খাদ্যের জন্য। সেখানে তার মধ্যে সেটাকে খাদ্য সরবরাহ না দিয়ে মিলিয়ন ডলার, বিলিয়ন ডলার ওখানে আপনার যুদ্ধে বিনিয়োগ করে যুদ্ধাস্ত্র সেখানে মানুষ মারার জন্য কৌশল অবলম্বন করছে। এই কথাটা আমি বলে শেষ করব। প্রফেসর সাইদুজ্জামান হয়তো আরো বেশি এটাকে টেনে নিয়ে যেতে পারবেন। জি, আপনার এই যে রাশিয়া এবং চীন, দে গট এ চান্স টু ড্র্যাগ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন অ্যানাদার ভিয়েতনাম। আপনি দেখে থাকেন, কারণ এখানে পার ডে চায়না নিয়ে যায় 2 মিলিয়ন ব্যারেল ক্রুড নিয়ে যায়। রাশিয়ান যে জিও পলিটিক্স এবং ইউক্রেনের দিকে যতই তার নজর থাকুক, এখন কারণ সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করার জন্য আমেরিকা ড্র্যাগ করেছিল সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তানে। এখন ইরান ইজ মোর ট্রেন, মোর পাওয়ারফুল দেন আফগান। এখন ইরানের দিকে আপনি দেখেন উইদিন এ মান্থ দিস উইল বি ড্র্যাগ। এবং ইরানের যেই প্রক্সিরা আছে, আমরা সেই কথার দিকে যাচ্ছি না, এই প্রক্সিগুলি সারা মধ্যপ্রাচ্যব্যাপী একটা স্যাবোটেজ করবে, একটা যুদ্ধ সৃষ্টি করবে, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো অস্থির হবে। এটা কিন্তু এই নেতানিয়াহুর একটা অন্যতম এজেন্ডা এখানে আছে। জি, এবং জি। ইরানের পরে নেক্সট টার্গেট কিন্তু সৌদি আরবকে, এটাও আমি আপনাদেরকে বললাম না, সৌদি আরবকে তারা 4 ভাগে বিভক্ত করার জন্য তাদের দে হ্যাভ এ প্ল্যান, এন্ড দেয়ার ইজ এ বুক, ইসরায়েল অ্যান্ড দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। হান্টিংটনের বই আছে, হান্টিংটন হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমেকিং দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। বাট এই বইটা হচ্ছে আরো মারাত্মক। সেখানে পরিষ্কার করে তারা লেখা, তাদের ডিজাইনটা দেওয়া আছে, হাউ দে আর গোয়িং টু ডিভাইড সৌদি আরবিয়া, এবং এই মক্কা শরীফ, মদিনা শরীফকে কিভাবে জর্ডানকে হস্তান্তর করবে, এগুলো এখনোই পর্যন্ত আলোচনার টেবিলে কিন্তু চলে আসা উচিত। তারা হাসেমিয়া বংশ বিফোর অটোমান, বর্তমান ইয়েদের কাছে ছিল, জর্দানের বাদশাদের পরিবারের কাছে ছিল, সেই পরিবারকে এগুলো আবার হস্তান্তর করার জন্য তারা প্ল্যান করতেছে। কারণ একটাই অবজেক্টিভ, সেটা হচ্ছে প্রুভেন গ্যাস হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গ্যাস আছে এখন ইরানের কাছে।
থার্ড লার্জেস্ট রিজার্ভ হচ্ছে প্রুভেন রিজার্ভ হচ্ছে ক্রুডের ইরানের কাছে, সেগুলিকে তারা এখন আনইন্টারাপ্টেডলি এখানে তাদের থেকে নিতে চাইবে। তারপর সৌদি আরবগুলি ইরাককে তারা 4 ভাগ 5 ভাগ করেছে, সেখানে এক একজনকে দিয়েছে, এখন দে আর ইন কম্পিটিশন, কে কত বেশি তেল উৎপাদন করবে, ক্রুড উৎপাদন করে কত সস্তায় ইউনাইটেড স্টেটসকে দিবে, ইউরোপকে দিবে। তারপর clear. সৌদি আরবে যেহেতু সবচেয়ে বেশি প্রুভেন আছে, সৌদি আরব ইজ দেয়ার জি নেক্সট ক্লিয়ার। আমরা এখন প্রফেসর শাহিদুজ্জামান আপনার কাছে আসতে চাই। উনি তো বলছিলেন, এখন ওইটা ধরে আমি বলি তো ট্রাম্প তো আবার শান্তি পুরস্কারেরও আশা করেন, আমাদের পাকিস্তান তো আবার তাকে সাপোর্ট দেবে বলছে। এই জন্য এই সব মিলিয়ে তিনি শান্তির দিকে কতটা যাচ্ছেন, আর এই যে এরপরে কি আসলেই সৌদি আরবের প্রতি পরবর্তী টার্গেটে পরিণত হবে ইরানের পর? আসলে হচ্ছেটা কি, এই পুরো মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে কি দখল করা টার্গেট, না আরও কিছু আছে? এখনো এগুলো অনেক ফিউচারিস্টিক ব্যাপার, বলা প্রিমেচিওর। সৌদি আরব কি হবে না পাকিস্তান নেক্সট টার্গেট হবে, এগুলো আরও ভবিষ্যৎ বলে দিবে, কারণ মাঝখানে অনেক ঘটনা ঘটে যাবে যেগুলো কিন্তু পুরা বাস্তবতাকে চেঞ্জ করে দিতে পারে। এখন একটা যেটা এখন সবার চোখ রয়েছে ইসরায়েলের সামর্থ্য। এখানে আমরা জানি যুদ্ধটা এমন দিকে যাচ্ছে, যদি ইরান আর ইসরায়েলকে কম্পেয়ার করেন, লঞ্চিং প্যাডস ভার্সেস ইয়ে আপনার কি বলে ইন্টারজেক্টরস, জি কতগুলো লঞ্চিং প্যাড আসবে জি। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বছর অনুমোদন ইরানে পাঠানো। জি, এটা আমার আলোচনায় আসবো। হরমুজ প্রণালী ইরানি পার্লামেন্টে পাস হয়েছে, কতগুলো- হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিল। হ্যাঁ, জি কতগুলো লঞ্চিং প্যাড, ইসরায়েল দাবি করে যে লঞ্চিং প্যাডস 55% ধ্বংস হয়ে গেছে। লঞ্চিং প্যাড ছাড়া তো আর মিসাইল থ্রো করা যাবে না। না। কাজেই ইসরায়েলের এই দাবিটা কতখানি সত্য মিথ্যা রয়েছে এটা আমার মনে হয় বিবেচনার বিষয়। তবে এটা সত্যি যে ইন্টারজেক্টরস, যে ইসরায়েলের যে ডোমসের যে 3টা স্টেজ, সেগুলো যেটা আয়রন ডোম বলে, যেটা আয়রন ডোমের 3টা যে ব্যূহ ভেদ করে যাবে, সেগুলো আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে। মানে ইন্টারজেক্টরস, এই যে মিসাইল কাউন্টার অ্যান্টি মিসাইল প্যাট্রিয়টস, অ্যারো, আর আরেকটা যেন কি, স্ক্যাট একটা ছিল। হ্যাঁ, এগুলোর সংখ্যা কমে যাচ্ছে। এগুলো অনেক এক্সপেন্সিভ। জি। এখন ইরান যদি এইভাবে আপনার এই কালকে সারাদিন আর বা আজকে রাতে যদি কন্টিনিউয়াসলি বম্ব করতে পারে, এবং সেটা সম্ভব, এবং ইরানের স্টকস এখনও বিশাল স্টকস আনইউটিলাইজড রয়েছে। তাছাড়াও রাশিয়া, আমার মনে হয় ইরানের ফরেন মিনিস্টার কালকে রাশিয়াতে যাচ্ছে, জি। এবং আমার মনে হয় এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে যদি রাশিয়া সরাসরি এখন ইরানে কিন্তু এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরসগুলোর কয়েকটায় রাশিয়ানসরা রয়েছে, এটাকে তারা এক্সকিউজ হিসেবে ব্যবহার করবে রাশিয়া সরাসরি অংশগ্রহণ করে কিনা। এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্টের বেলায় এমনও হতে পারে যে কালকে আমরা শুনবো সকালে আবার B-2 বম্বার্স এসে সেকেন্ড টাইম তারা এই ইয়ে ফেলবে, বাংকার বাস্টার্স ফেলবে, জি। অর্থাৎ আরও 200 ফিট গভীরে যাবে। এটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। যদি আগামীকাল এটা ঘটে, তাহলে আমেরিকাকে থামাবার মতো ইরানের ওই সামর্থ্য নেই। তবে এটা যদি তারা ফুটা করে আরও বেশি, আর সত্যি সত্যি যদি রিঅ্যাক্টরসগুলো অকেজো হয়ে থাকে আগে থেকেই, ইরান যদি সেগুলোকে ইয়ে করে দেয়, তাহলে আমেরিকান গেইন খুবই কম হবে। অর্থাৎ আবার সেকেন্ড রাউন্ড আমেরিকা জার্নালিস্টদের কাছে মিথ্যা কথা বানিয়ে বলতে হবে। সো হোয়াট উই ক্যান এক্সপেক্ট ইজ যে আগামী কয়েকটা দিনে ইরানের পক্ষে পুরো বাস্তবতাটা শিফট করে যাওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। কেননা রাশিয়া আর চায়না এখন কি প্রক্রিয়ায় ইরানকে আরও বেশি দিবে, সাপ্লাইজ দিবে, এবং সেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে ইরান যদি মাটির নিচে আঘাত করার মতো তার এই ক্যাপাবিলিটি অর্জন করে, তাহলেই কিন্তু হিউম্যান লস ইসরায়েলের ম্যাক্সিমাইজ করতে পারবে। এবং ইসরায়েলকে থামাতে হলে একমাত্র বাধ্যবাধকতা হচ্ছে হিউম্যান লস, কারণ ইসরায়েলের এটাই সবচেয়ে বড় দুর্বলতা। They don't wish to die. খুবই খুবই ভয়ঙ্কর, মানে খুবই অমানবিক একটা পর্যায়ে না পৌঁছেছে। না, অমানবিক তো আপনি বলবেন, মানে ইসরায়েল সবদিকে। গাজাতে যেটা করেছে, সব দিকেই, হ্যাঁ। আপনি গাজায় যা করেছে, ছোট ছোট বাচ্চাদের কফিনগুলো নিয়ে যাওয়া, জি। এখন ইসরায়েলকে এইভাবে এই অমানবিকতার পথে ঠেলে দেওয়াটাই বোধহয় মানে যাদের বিবেক আছে তাদের জন্য সবচেয়ে মানবিক।
জি সাকিব আলী, যে আপনি বলছিলেন যে এই আলোচনা চলছিল তখন আপনি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছিলেন হরমুজ প্রণালী, আপনি যেটা বলছিলেন সেখানে কিন্তু ইরানের পার্লামেন্ট অলরেডি রিকগনাইজ করেছে যে হরমুজ প্রণালী তাকে বন্ধ করে দেবে। এই একটা কনসিকুয়েন্স কিন্তু বড় সৃষ্টি। আপনি যদি সেখান থেকে শুরু করেন এবং তারপরে এই যে নির্মমতা, সেখানে এই নির্মমতার পেছনে কার লাভ সেগুলো যদি একটু বলতেন আমাদের। না, আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ইরানকে আক্রমণের কথা আমরা গত 20 বছর ধরে শুনছি, কিন্তু এই গত 20 বছর ধরে কিন্তু ইরানকে কেউ আক্রমণ করেনি কেন? কোনো কারণ থাকতে হবে তো। আপনার যদি মনে থেকে থাকে যে 9/11-এর সময় একজন জেনারেল ছিলেন, নাম ছিল ওয়েসলি ক্লার্ক। তিনি মানে টুইন বলেছিলেন, টাওয়ারের কথা বলছেন? হ্যাঁ, টুইন টাওয়ারের সময়, সেই টুইন টাওয়ারের সময় যে উনি ছিলেন, তখন উনি বলেছিলেন যে 7টা মধ্যপ্রাচ্যের 7টা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হবে, তখন বলেছিলেন। এবং তার মধ্যে কিন্তু ইরান ছিল, তার মধ্যে ইরান একটা ছিল। এরপরে আজকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখবো যে লিবিয়া ধ্বংস হয়ে গেছে, আপনি তো জানেন, এগুলো আমাদের সবাই জানে। ইরাক, সুতরাং ইরাক, সিরিয়া, হ্যাঁ, লেবানন, আফগানিস্তান, হ্যাঁ, আফগানিস্তান সব ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে সিরিয়া এবং লেবানন এগুলো ধ্বংস করা হয়েছে, ইরাক এগুলো ধ্বংস করা হয়েছে, এখন ইরান। কিন্তু ইরান এতদিন করা হয়নি কেন? কারণ হচ্ছে যে এটা একটা আনউইনেবল ওয়ার। এই যুদ্ধ আপনি জানেন যে ইরাকের যুদ্ধেও আসলে আপনার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক লক্ষ্য আপনার অর্জন হয়নি, এবং আফগানিস্তানে 20 বছর পরেও তাদেরকে ফেরত যেতে হয়েছে। সুতরাং এই আনউইনেবল ওয়ার তারা করলো কেন এই অবস্থায়, আমাদের এটা মনে রাখতে হবে। এবং এই জন্য আমি বলছিলাম যে টু স্ট্রং ম্যান তারা কিন্তু তাদের ডোমেস্টিক এবং পলিটিক্যাল ইন্টারেস্টে এটা করেছেন। কারণ আপনি চিন্তা করে দেখেন যে আপনি বলছেন যে আপনি নিউক্লিয়ার আপনি ধ্বংস করে দিবেন, এটা হচ্ছে গিয়ে আমেরিকার স্টেটেড অবজেক্টিভ। এটা কি হয়েছে আমরা জানি না, এটা কি হওয়া সম্ভব? কারণ এখন রেডিও অ্যাক্টিভ কিছু হয় নাই, তার মানে এটা সরিয়ে নেওয়া হয়েছে। তা আসলে কি হয়েছে? হয় নাই। উনি কি বলছেন এখন, ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন তার ট্রুথ সোশ্যালে, বলছেন এটা শেষ, আর যদি কোনো রিটেলিয়েশন না হয় তাহলে এখন শেষ হয়ে গেল। কারণ একটা জিনিস আমি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে এই 25শে মেতে বোধহয় বা মে মাসে হুতিদের সাথে কিন্তু এই ইউএসএই কিন্তু একটা করেছিল, চুক্তি করেছিল, সন্ধি করেছিল, যে তারা তখন বলছিল যে তাদের ইন্টারসেপ্টরের আপনার ঘাটতি হচ্ছে। সে যে হুতির সাথে বেশি দিন চালাইতে পারে না, মার্চ থেকে মে পর্যন্ত যুদ্ধ হয়েছে, তারপরে আর বন্ধ হয়ে গেছে, সে ইরানের সাথে যাবে? আপনি চিন্তা করে দেখেন। যদি আমি আপনাকে কূটনীতিকের বলি, একটা আমেরিকা থেকে এটাও চিন্তা করতে হবে যে যদি আমাদের ইরানকে আমরা যখন আক্রমণ করতে যাব, সেই সময় যদি চায়না যদি তাইওয়ান ব্লকেট দিয়ে বসে, আপনি মানে প্রতিটা জিনিস কিন্তু যুক্তরাষ্ট্রের একার পক্ষে করা সম্ভব হবে না। হ্যাঁ, এখন কিন্তু এই অ্যাসিমেট্রিক পাওয়ারের সময়। সুতরাং আমি বলতে চাচ্ছি যে এটা একটা খুবই, আমি মনে করি যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে নেতানিয়াহুর পার্সোনাল পলিটিক্যাল ইন্টারেস্টে। কারণ আপনি জানেন তার করাপশন কেস আছে, আপনি জানেন যে গাজা ব্যাপারে তারা ইন্টারন্যাশনাল পাড়ায়া হয়ে গেছিল, তাদের আইসোলেটেড হয়ে গেছিল, সেখান থেকে তারা এটাকে ঘুরাইতে চাচ্ছিল, ঘুরাতে যেয়ে তারা এখন এটাকে ইরানে নিয়েছে। কারণ ইরানকে আক্রমণ করলে ওপিনিয়ন তারা আমরা আরো শুনবো। তার আগে ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমার হাতে যে ডকুমেন্টগুলো রয়েছে তাতে এই যুদ্ধকে কেন্দ্র করে এক মিথ্যা বা গুজবের যুদ্ধ শুরু হয়ে গেছে। এবং ডিসমিস ল্যাব যেটা আমার রয়েছে তার একটি রিপোর্ট, সেখানে কিন্তু বলা হচ্ছে এখানে VO3 ভিডিও দিয়ে প্রচুর তৈরি করা হচ্ছে, যেখানে নানা ধরনের যুদ্ধ দেখানো হচ্ছে, নানা ধরনের বিমান বোমা দেখানো হচ্ছে, যা আসলে বাস্তবসম্মত নয়। এমনকি ইসরায়েলের মানুষ ইরানিদের কাছে ক্ষমা চাচ্ছে এমনই একটি ভিডিও তৈরি করা হয়েছে, যদি একবার দেখতে পারি সেটা। Stop the war! Iran! We are sorry! We want peace! এই ভিডিওটি এমনই যে এটি অবিশ্বাস করার কোনো উপায় নেই। এবং দু একটি সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের এই ভিডিও ছেপেছে এবং তারা বলেছে যে ক্ষমা চাচ্ছে ইসরায়েলি মানুষ। যদি এটা হতো তো আমরা আনন্দিত হতে পারতাম। আমাদের সাথে রয়েছেন ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। রেদওয়ান, এই যে ভিডিওগুলো, এগুলা তৈরির কৌশলটা যদি আমাদেরকে বলতেন।
আচ্ছা, এগুলো তৈরির জন্য হচ্ছে আসলে বিভিন্ন ধরনের ফ্রি টুলস পাওয়া যায়, যেমন হচ্ছে যে গুগলের যে VO3, এটা হচ্ছে গুগলের খুব রিসেন্ট টুল। এখানে হচ্ছে আপনি যদি আহ, 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 তাকে ইনস্ট্রাকশন দেন, সে হচ্ছে আপনাকে সেভাবে ভিডিও বানিয়ে দিবে। এখন এখানে হচ্ছে আসলে এখানে চলে আসে আসলে কনফার্মেশন বায়াসনেস এর বিষয়টা আর কি। আমরা আসলে দেখতে চাই ইরানকে বিজয়ী হিসেবে। তো সেই হিসাবে সেই আমাদের দেখতে চাওয়া থেকেই আমরা বা হচ্ছে যারা এই ধরনের কন্টেন্ট গুলো তৈরি করে বা হচ্ছে যাদের ভিউ বাণিজ্যের ব্যাপার স্যাপার থাকে, তারা হচ্ছে ওই যে টুলসে গিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে, প্রম্পট দিচ্ছে, এবং হচ্ছে VO3 বা অন্যান্য যেসব টেকনোলজি গুলো আছে, কৌশল গুলো আছে, তারা সেভাবে হচ্ছে ভিডিও তৈরি করে দিচ্ছে। এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন, যে সংবাদ মাধ্যমগুলো এই বিষয়গুলো প্রচার করছে। এখন এই যে সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে, এই মানুষের মানুষ যে ধরনের ভিডিও তৈরি করছে, এর পিছনে সংবাদ মাধ্যমেরও দায় আছে। দেখেন, এই যে ইরান ইসরায়েল যুদ্ধে আমরা বাংলাদেশিরা বা আমাদের মিডিয়াগুলো যা প্রচার করছে, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইরান ইসরায়েল অনেক ক্ষয়ক্ষতি করছে, কিন্তু বিপরীতে ইরানে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের মিডিয়াগুলোতে আসতেছে না বা সে অর্থে। আর সে কারণে হচ্ছে মানুষের মধ্যে একটা ডিলিউশন তৈরি হয়েছে যে না, আসলে হয়তো মানে ইরান খুব শক্তিশালী পজিশনে আছে, এবং ওই ডিলিউশন থেকে হচ্ছে মানুষজন বা যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করে থাকে, তারা হচ্ছে AI এর সহায়তা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও গুলো তৈরি করতেছে, যেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল ক্ষমা চাচ্ছে। আমরা কিন্তু বিপরীতে দেখতে পাচ্ছি না আসলে ইরানের মানুষজনের কি অবস্থা বা ইরানের নাগরিকরা আসলে কি চাচ্ছে। তো জি, মানে এখানে একটা স্পষ্ট আহ, আপনার আহ, কথায় আমি স্পষ্ট বুঝতে পারছি যে তাহলে মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, এখানে কি একটি মানুষকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার কোনো প্রবণতা আছে কিনা, অথবা এই যে তথ্যযুদ্ধ, গুজব, ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, যুদ্ধে এটা কেন হয়? আমরা ইরাক যুদ্ধের সময় দেখেছি, আবার এখন শুরু হয়েছে, আমরা ভারত পাকিস্তান যে সংঘাত হলো সেখানেও দেখেছি। আপনি যদি সংক্ষেপে মেজর এমদাদ আমাদেরকে বলতেন এই যুদ্ধটা কেমন? ধন্যবাদ। যুদ্ধের একটা কথা আছে যে যুদ্ধের প্রথম শিকার হচ্ছে সত্য। এখন যুদ্ধে এই অসত্য প্রকাশ করা এটাও এক ধরনের যুদ্ধ। কারণ এটা যারা সমর্পিত আছে তারাও কিন্তু এই যুদ্ধের মধ্যে এই গুজব রটনাকে তারা সমর্থন করেছেন। ইভেন কি সাঞ্জুর মতো লোক বলেছেন যে শত্রুপক্ষকে এমন এমন ব্যবস্থা গ্রহণ করো যেন শত্রু তার আর যুদ্ধে আসতে আগ্রহ হারিয়ে ফেলা, অনাগ্রহ থাকে তার যুদ্ধের প্রতি। তো এই জন্য এই এই প্রপাগান্ডাগুলো যুদ্ধক্ষেত্রে থাকবেই। কিন্তু কথা হচ্ছে সবকিছু আর প্রপাগান্ডা দিয়ে যুদ্ধ তো হয় না। এখানে আপনার সত্য, অনেকটা কিছু সত্য থাকতেই হবে। তো সেই সত্য যখন আলটিমেটলি, আমি একটু আগেই বলছিলাম যে প্রেসিডেন্ট বুশ যখন বলেছেন যে এটা আমরা উই হ্যাভ অ্যাকমপ্লিশ দ্য মিশন, বাট সেখানে অ্যাকমপ্লিশ দ্য মিশন কখনো হয় নাই, পরে তাকে পালিয়ে যেতে হয়েছে। তো সেটা আলটিমেটলি সাধারণ মানুষের কাছে, মানুষ হ্যাঁ পক্ষভুক্ত হয় এখানে। আপনি যেটা বলছেন ওয়েদার যুদ্ধের মধ্যে মানুষকে ড্র্যাগ করা, মানুষকে টেনে আনা, এটাও এক ধরনের কৌশল এখানে থাকে। আপনি যদি সাধারণ মানুষের, দেশের জনগণের সমর্থন না পান, তাহলে আপনি যুদ্ধ পরিচালনা করবেন কিভাবে? সৈন্য কোত্থেকে আসবে? আপনার যে যুদ্ধে যোগদান করবে অনেকটা ফ্যানাটিক হয়ে, অনেকটা মিলিটেন্ট হয়ে তারা যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বে। এটার জন্য যে মানসিক যে গঠন, মানব অর্থাৎ সাইকোলজিক্যাল যেই আপনার গঠন প্রক্রিয়া, সেটার উপর একটা বিশাল প্রভাব রাখে এই প্রপাগান্ডাগুলো। যার জন্য যারা যুদ্ধে জড়ায় তারা এই প্রপাগান্ডাগুলো না জড়ালে তারা পিছনে একসময় দেখবে তার পিছনে সমর্থন নাই। যেমন নেতানিয়াহু যদি এখন এই প্রচার না চালায় যে ইরানকে আমি একবারে ধ্বংস করে ফেলেছি, তাহলে ইসরায়েলিরা তার বিপক্ষে নামবে। একইভাবে ইরানের আয়াতুল্লাহ খুমাইনি যদি একেবারে প্রচার এটুক না করে যে আমরা ইসরায়েলকে ধ্বংস করেছি, ইসরায়েলের এটা ধ্বংস হয়েছে, ওটা ধ্বংস হয়েছে, হাইফা পুরা ধ্বংস হয়েছে, তাহলে সেখানে ইরান তার পিছনে দাঁড়াবে কি করে, মিছিল হবে কি করে জনগণের? এইসব জিনিসগুলো আছে। একইভাবে আপনার যারা বন্ধু রাষ্ট্র আছে যেমন চীন, রাশিয়ানরা যখন দেখবে যে এইদের কার কি হচ্ছে, কে যুদ্ধে কতটুকু আগাচ্ছে, সেখানেও একটা মানসপট গঠন হয়, সেখানেও একটা আপনার সাইকোলজিক্যাল একটা স্ট্যাটাস তাদের ডেভেলপ করে, সেটা দিয়ে তারা তাদের সরকারকে সাপোর্ট দেয়, তুমি জাস্ট ইউ গো ফর ইরান অর ইউ গো ফর ইসরায়েল। যেটা হয় সেটা এই মানসিক এই অবস্থাটা সৃষ্টি করার জন্য এই জি, প্রকাণ্ডার আশ্রয়গুলো যে নেওয়া হয়। স্পষ্ট তো স্পষ্ট। এটা আমরা একটু সাকিব আলী আপনার কাছ থেকে যেতে চাই যে জার্নালিজম একটা শব্দ আছে ম্যাজিক বুলেট, যেটা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা এটা দেখা গিয়েছিল যে মানুষকে তুমি তোমার তথ্য অপতথ্য দিয়ে একদিকে ধাবিত করো।
এই যুদ্ধে কি এই খেলাটা চলে? এবং আমি একটু আগে এর পরিণতিও আপনার কাছে জানতে চেয়েছিলাম। এখন তো আমরা যুদ্ধ দেখছি, মানুষের মৃত্যু দেখছি, আক্রমণ প্রতি আক্রমণ দেখছি। হরমুজ প্রমাণে যদি বন্ধ হয়ে যায় তখন তো সারা দুনিয়ায় একটা সংকট তৈরি হবে। কি দেখছেন আপনি সেটাকে? না, আমরা তো যারা প্রথম কথা হচ্ছে যে আসলে কিন্তু তেমন বেশি মানুষ মরেনি দুই সাইডে, আপনি আগে এটা ঠিক করে নিই। জি। কারণ কত বলছে ওদের বোধ হয় ইসরায়েলে বোধ হয় 24 জন না কতজন মারা গিয়েছে বলছে, এবং ইরানে বোধ হয় 500 জন না কতজন মারা জি। গিয়েছে বলছে। আহত একটু বেশি হয়েছে স্বাভাবিকভাবেই, হয়তো ইসরায়েলের সংখ্যা বা ইরানের সংখ্যা সবাই লুকাচ্ছে, হয়তো কিছুটা লুকাচ্ছে, কিছুটা কমিয়ে বলছে। সুতরাং সেই হিসেবে আপনি সেইটার সাথে যদি গাজাকে তুলনা করেন তো তাহলে আমার মনে হয় যে মৃত্যুর দিক দিয়ে সেরকম হয়নি। তবে অবশ্যই ক্ষয়ক্ষতি হচ্ছে, অবশ্যই ইসরায়েল আপনার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসরায়েল কিন্তু তার লক্ষ্যবস্তুগুলোতে, যেমন আপনার এই যে সামরিক স্থাপনাগুলোতে, তারপরে তেল শোধনাগারে, তারপরে আপনার এই যে আমেরিকা যেভাবে করলো নিউক্লিয়ার মানে পারমাণবিক জি। স্থাপনায়, যে ওনারা কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করছে বলে মনে হয়। কিন্তু যেমন ইসরায়েল কিন্তু প্রথমেই বলেছিল যে তারা প্রথম রাতেই 1/3 রকেট লঞ্চার বা ওদের রকেট লঞ্চার শেষ করে দিয়েছে। কিন্তু আমাদের এখন প্রশ্ন হয় যে তাহলে এখনো কিভাবে এত ক্ষেপণাস্ত্র ইরানের ছুটতে পারছে, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। মানে দুই পক্ষের যে দাবি সেটাতে আমরা যে চিন্তা করি কত অস্ত্রের মজুদ আছে আসলে? কত অস্ত্রের মজুদ আছে আসলে। এখন সেটা তো একদিকে যাচ্ছে, আপনি জানেন আমরা এগুলো নিয়ে আর যে চীনের সরবরাহ, চীন সহায়তা করছে বলে আমরা জানি। এখন আমরা আগামীকালকে কিন্তু আমি জাস্ট একটু আপনাকে ইয়ে করে দিচ্ছি, আপনি যদি আমাকে হরমুজের কথা বলেছেন, আমি হরমুজের কথাই বলে অন্যদিকে যাই। তো হরমুজ প্রণালী বন্ধ করা মানে কি? আসলে তেলের দাম বেড়ে যাওয়া এবং আমাদের যে সাপ্লাই চেইন, অর্থাৎ যে সরবরাহ যে প্রক্রিয়া, সেই সরবরাহ যে লিঙ্ক, সেটা বন্ধ হয়ে যাওয়া, সেটা আটকে যাওয়া। হরমুজ প্রণালী হওয়া মানে জাহাজগুলোকে সাউথ আফ্রিকা দিয়ে ঘুরে আসতে হবে। সুতরাং দীর্ঘ পথ এবং এই জন্য আমি মনে করতেছি যে এটা যেটা ছিল যে আমাদের সবারই মূল্যস্ফীতি বাড়বে সেটার জন্য, এবং জিনিসপত্রের সহজলভ্যতা কমবে, অর্থাৎ লভ্যতার ব্যাপারে সমস্যা হবে। এই হচ্ছে গিয়ে যে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ হচ্ছে এবং ইসরায়েলের যে আক্রমণ হচ্ছে, আসলে তো ইরান নিজেকে আত্মরক্ষা করছে, তারা তো আক্রমণ করে না, তাদেরকে আক্রমণ করা হয়েছে। তার একটা মূল্য বাকি সবাইকে দিতে হবে, সেটাই এই হরমুজ প্রণালীর বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইরান বুঝিয়ে দিচ্ছে। প্রফেসর শাহিদুজ্জামান, যে জিনিসটা আমি দেখলাম, আপনি যদি একটু বলি, এর আগেও আলোচনা হচ্ছিল যে প্রথম দিনের অ্যাটাকগুলো যদি ধরেন 13 তারিখের, সে খুবই আপনার একদম টার্গেট কিলিংয়ে গিয়ে এলো, মানে ইরানের জেনারেলদের হত্যা করলো, টার্গেট কিলিং। এই যে টেকনিক্যাল সাইড, আমি দেখলাম যে যুদ্ধটা এখন আর হ্যান্ড টু হ্যান্ড না, ভূমিতে না, টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার, সেটা কোন পর্যায়ে চলে গেছে? বিশ্বে কি এখন এরকম যে কোনো দেশ যদি শক্তিশালী হয় এরকম আক্রমণ করে শেষ করে দেবে? বিষয়টা কি সেই? ইরান কি পারবে? ইরানের কি সেই পরিমাণ রয়েছে? যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার সমস্ত শক্তি নিয়োগ করে, সে কি করবে? কোথায় যাচ্ছি আমরা? দেখেন, এই প্রযুক্তির কথা বললেন, ভালো কথা, টেকনোলজি খুব প্রভাব ফেলছে, কিন্তু আমার কাছে মনে হয় প্রযুক্তির চেয়ে আরও বেশি শক্তিশালী হচ্ছে যে একটা দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো কত বেশি শক্তিশালী হয়েছে। ইনস্টিটিউশনসগুলো, যেগুলো আমরা এই যে বাংলাদেশের বেলায় বলি যে আমাদের ইনস্টিটিউশনসগুলো ধ্বংস করে দিচ্ছে এর আগের গভর্নমেন্ট, কীভাবে আমরা সেটা রিকভার করব। ভারতের বেলায় বলি ইনস্টিটিউশনসগুলো ওয়েল এস্টাবলিশড। ইরানের ইনস্টিটিউশনস কিন্তু আজকে কালকে 100 বছরের না, কয়েক হাজার বছরের পুরনো। কেননা ধারাবাহিকতা, পারস্য যে চিন্তাধারা, মনস্তত্ত্ব, সেখানে এই যে তারা 79-এর ইসলামী বিপ্লব থেকে এখন পর্যন্ত তাদের এই, আমরা বাইরে থেকে ওয়েস্টার্নাররা যতই সমালোচনা করুক যে মোল্লাতন্ত্র, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার চেয়েও মজবুত ইরানের প্রাতিষ্ঠানিক কাঠামো। আমেরিকায় একটা পাগল জেলের কনভিক্ট ইনস্টিটিউশনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট হয়ে গেছে, বিকজ দে ডোন্ট নো হাউ টু ডিল উইথ ইট। কনস্টিটিউশন বলে দেয়নি যে এরকম একটা জেলে যাওয়া আসামি তাকে প্রেসিডেন্ট করা যাবে না, এটা না বলে দেওয়াতে। ইরানের বেলায় দেখেন সর্বোচ্চ পর্যায়ের নৈতিকতা কাজ করে, সেখানকার সর্বশ্রেষ্ঠ যে আয়াতুল্লাহ তাকে অ্যাকসেপ্ট করে নিতে প্রচণ্ড পরীক্ষার মাধ্যমে সে আসে। তারপরেও কিন্তু তার
একেবারে মানে আনলিমিটেড পাওয়ার্স নাই। আমরা অনেক সময় বলি যে সুপ্রিম লিডারের যা খুশি তাই করতে পারে। আসলে কিন্তু বাস্তবতায় আমি যতদূর জানলাম, এই একজন ইরানিয়ান প্রফেসর, তার ভাষ্য অনুযায়ী তিনি বলেছেন যে সবচেয়ে বড় যেই বিষয়টা আপনি যে কথা বললেন, যুদ্ধ, নিরাপত্তা এবং যুদ্ধের পরিণতিতে এই যে প্রযুক্তির প্রভাব, সেখানেও কিন্তু এককভাবে সুপ্রিম লিডার তার পাওয়ার এক্সারসাইজ করে না। দ্য পাওয়ার ইজ ডিভাইডেড উইথ দ্য কাউন্সিল অফ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আপনি বলতে পারেন যে এটা তো আমেরিকাতেও আছে, আমেরিকাতে থাকলে কী হবে? দেখেন, যুদ্ধ ঘোষণা করার শক্তি তো কংগ্রেসের থাকার কথা, সেটা ভায়োলেট করে, ডিসরিগার্ড করে আমেরিকান প্রেসিডেন্ট ইয়ে করছে। এখানে কিন্তু আমেরিকার প্রাতিষ্ঠানিক দুর্বলতা ধরা পড়ে। ইসরায়েলের বেলায় এই দুর্বলতা আরও মারাত্মক, কেননা আপনি নেতানিয়াহুর যে স্বেচ্ছাচারিতা তা থেকেই ধরা পড়ে। কিন্তু আমরা দেখতে পাই এই এখনকার বিশ্ব ব্যবস্থায় ইরান হচ্ছে শুধু প্রাচীনতম সভ্যতাই নয়, সবচেয়ে সিভিলাইজেশনাল স্ট্রেংথ আমরা যে কথাটা বলি, সভ্যতার প্রতীক হচ্ছে ইরান। খুব এক লাইনে শেষ করে দিন। সেইখানটায় ইরানের ইনস্টিটিউশনসগুলোর কারণেই আমার মনে হয় শেষ পর্যন্ত ইরান টিকে যাবে। ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান, ধন্যবাদ সাকিব আলী সাবেক কূটনীতিক, ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং রেদাউনুল ইসলাম ফ্যাক্ট চেকার ফ্যাক্ট ওয়াচ। দর্শক, প্রতি রবিবার রাত 10টায় এই ফ্যাক্ট চেক অনুষ্ঠান প্রচারিত হয়। সামনের রবিবার আরও কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আমি, হারুন রশিদ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।